টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়কে ফের ধস নেমেছে। এবার কালিম্পংয়ের বিড়িকধারার কাছে 21 মাইলে ধস নেমেছে। কথা বলবো পার্থ আমাদের প্রতিনিধির সঙ্গে। পার্থ, কি পরিস্থিতি, কিভাবে যান চলাচল করছে? একই তো 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে, কারণ একাধিক জায়গায় আবারও নতুন করে কিন্তু বিপত্তি বাড়ানো। এই 10 নম্বর জাতীয় সড়কের যে বিড়িকধারার কাছে 21 মাইলে নতুন করে ধস নেমেছে এবং জাতীয় সড়কের একটা বড় অংশ কিন্তু তিস্তা গর্ভে চলে গেছে। ঠিক তার পাশেই কিন্তু সেলফিধারা, যেখানে জাতীয় সড়কের প্রায় বড় অংশ সেখানেও কিন্তু তিস্তা গর্ভে চলে গেছে। পাহাড় কেটে রাস্তা তৈরির কাজ শুরু করেছে কর্তৃপক্ষ, কিন্তু বারবার বৃষ্টি নামায় সে কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে। এবার সেলফিধারা এবং বিড়িকধারার কাছে এই 21 মাইলে নতুন করে ধস নামার আরো দুশ্চিন্তা বাড়ালো কিন্তু প্রশাসনের কর্তাদের, এবং অবিরাম বৃষ্টি চলছে এবং কিভাবে এই পরিস্থিতি সামাল দিতে যাওয়া যায় তাই কিন্তু এখন ভাবাচ্ছে জেলা প্রশাসনিক কর্তাদের। এবং তুমি জানি যে টানা বৃষ্টি একদিন যেমন সেখানে বৃষ্টি হচ্ছে, তেমনি কিন্তু কালিম্পং, দার্জিলিং সর্বত্র বৃষ্টি হচ্ছে এবং আগামী রবিবার পর্যন্ত এই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। স্বাভাবিকভাবে কবে এই 10 নম্বর জাতীয় সড়ক অর্থাৎ বাংলা সিকিম লাইফলাইন স্বাভাবিক ছন্দে ফিরবে তা কিন্তু এখনই বলা সম্ভব নয়। ধন্যবাদ পার্থ। সরকারি জমি দখল করে একের পর এক বেআইনি রিসর্ট, এই অভিযোগে জলপাইগুড়ির লাটাগুড়ি এবং কুমলাইয়ে ব্লক প্রশাসনের অভিযান। এদিকে নিউজ 18 বাংলার খবরের জেরে নকশালবাড়িতে সরকারি জমি দখলমুক্ত করার কাজ শুরু করেছে ভূমি দফতর। জলপাইগুড়ির গরুমারা জাতীয় উদ্যান পর্যটকদের অতি প্রিয়। এখানকার লাটাগুড়ি ও কুমলাইয়ে রয়েছে একের পর এক রিসর্ট। অভিযোগ, এইসব রিসর্টের বেশিরভাগই তৈরি হয়েছে সরকারি জমি দখল করে বেআইনিভাবে। এই অভিযোগ পেয়ে বৃহস্পতিবার অভিযানের নামে ব্লক প্রশাসন। ছিলেন ক্রান্তি ব্লকের বিডিও, মাল ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক ও ক্রান্তি ফাঁড়ির পুলিশ। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটা ইনিশিয়েটিভ নিয়েছে, তো যেখানে ইলিগালি যারা গভর্নমেন্টের ল্যান্ডগুলোকে এনক্রোচ করে বসে আছেন সেই জায়গাগুলো, সেই ল্যান্ডগুলোকে আমরা দখলমুক্ত করছি। আমরা যেসব ল্যান্ডগুলো আইডেন্টিফাই করেছি ইলিগালি এনক্রোচমেন্ট করে বসে আছে, অকুপাই করে আসেন রিসোর্টের মালিকরা, সেই জায়গাগুলোতে আমরা ভিজিট করছি এবং ওনাদের ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছি যে আগামী 2-3 দিনের মধ্যে যেন ওনারা ল্যান্ডগুলোকে ছেড়ে দেন। পাট্টা জমি তো কেনাও যায় না? না, লিজ হিসাবে দিয়েছে, কেনা না। আচ্ছা, 99 ইয়ার্সের লিজ। মানে এটা কি করে কি হবে, আমি তো নিজে এখন ঘাবড়ে যাচ্ছি তো শুনে জিনিসটা। এতদিন ধরে রয়েছি, লিজ অ্যাপ্লাই করা আছে, যার থেকেই নিক সে তো লিজে দিয়েছে পাট্টা। শিলিগুড়ির নকশালবাড়ির সেফদুল্লাহ মৌজা। অভিযোগ, এখানে দলিল জাল করে সরকারি জমিকে ব্যক্তিগত জমি দেখিয়ে বিক্রি করা হয়েছে। এইসব সরকারি জমি বাঁচাতে প্রশাসনের দ্বারস্থ হন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য আশরাফ আনসারি। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলা, তারপরেই তৎপরতা। এ নিয়ে তদন্তে নামে নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। তারা শিলিগুড়ি মহকুমা শাসককে রিপোর্ট পাঠায়, তারপরে সরকারি জমি ফেরানোর কাজ শুরু করে নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। সেফদুল্লাহ মৌজার মোট 5 একর জমিতে বসানো হয়েছে সরকারি বোর্ড। আমরা তদন্ত শুরু করি এবং তদন্তে দেখা যায় কিছু সরকারি জমি বেহাত হয়ে রয়েছে এবং আমরা ওটার প্রসিডিংস ড্র করি। আমাদের অ্যাজ পার এলআর অ্যাক্ট আমরা অ্যানালমেন্ট প্রপোজাল করে আমরা এসডিও সাহেবের কাছে পাঠাই। সেই জমিটি পুনরুদ্ধার করেছি, আমাদের রেকর্ড কালেকশন হয়ে গেছে এবং সেখানে আমরা সরকারি বোর্ড লাগিয়ে দিয়েছি। 116 একরের বেশি জমি আমরা চিহ্নিত করেছি এবং সেখানে বোর্ড লাগানোর কাজ কমপ্লিট করেছি। অবৈধভাবে জমিন মাফিয়ারা যে পাট্টাটা খতিয়ানটা বানিয়েছিলেন, সেই খতিয়ান খারিজ হয়ে 5 একর 10 ডিসমিল জমি ভূমি দপ্তর এখানে রাজ্য সরকারের বোর্ড লাগাচ্ছে। এটা আমরা খুশি। সমস্ত জমি যে 60 বিঘা যে মাফিয়ারা জালি খতিয়ান বানিয়ে যে বিক্রি করছেন, সেই জমিনের উপরে স্টেপ করা হোক। নকশালবাড়ির হাতি ঘেঁষায় বড় ছাড়ু জোত। এখান দিয়ে গিয়েছে এশিয়ান হাইওয়ে। রাস্তার পাশে সরকারি জমি, সেই জমি দখল করে কোথাও তৈরি হয়েছে দোকান, কোথাও ঘর। বৃহস্পতিবার এইসব বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হয়, বসানো হয় সরকারি বোর্ড। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নকশালবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। সরকারি জমি দখল করে একের পর এক বেআইনি রিসর্ট, এই অভিযোগে জলপাইগুড়ির লাটাগুড়ি এবং কুমলাইয়ে ব্লক প্রশাসনের অভিযান। এদিকে নিউজ 18 বাংলার খবরের জেরে নকশালবাড়িতে সরকারি জমি দখলমুক্ত করার কাজ শুরু করেছে ভূমি দফতর।
জলপাইগুড়ির গরুমারা জাতীয় উদ্যান পর্যটকদের অতি প্রিয়। এখানকার লাটাগুড়ি ও কুমলাইয়ে রয়েছে একের পর এক রিসর্ট। অভিযোগ, এইসব রিসর্টের বেশিরভাগই তৈরি হয়েছে সরকারি জমি দখল করে বেআইনিভাবে। এই অভিযোগ পেয়ে বৃহস্পতিবার অভিযানের নামে ব্লক প্রশাসন। ছিলেন ক্রান্তি ব্লকের বিডিও, মাল ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক ও ক্রান্তি ফাঁড়ির পুলিশ। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটা ইনিশিয়েটিভ নিয়েছে, তো যেখানে ইললিগালি যারা গভর্নমেন্টের ল্যান্ডগুলোকে এনক্রোচ করে বসে আছেন সেই জায়গাগুলো, সেই ল্যান্ডগুলোকে আমরা দখলমুক্ত করছি। আমরা যেসব ল্যান্ডগুলো আইডেন্টিফাই করেছি ইললিগালি এনক্রোচমেন্ট করে বসে আছে, অকুপাই করে আছেন রিসোর্টের মালিকরা, সেই জায়গাগুলোতে আমরা ভিজিট করছি এবং ওনাদের ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছি যে আগামী 2-3 দিনের মধ্যে যেন ওনারা ল্যান্ডগুলোকে ছেড়ে দেন। পাট্টা জমি তো কেনাও যায় না। না, লিজ হিসাবে দিয়েছে, কেনা না। আচ্ছা, 99 ইয়ার্সের লিজ। মানে এটা কি করে কি হবে আমি তো নিজে এখন ঘাবড়ে যাচ্ছি তো শুনে জিনিসটা। এতদিন ধরে রয়েছি, লিজ অ্যাপ্লাই করা আছে, যার থেকেই নিক সে তো লিজে দিয়েছে পাট্টা। শিলিগুড়ির নকশালবাড়ির সেফদুল্লাহ মৌজা। অভিযোগ, এখানে দলিল জাল করে সরকারি জমিকে ব্যক্তিগত জমি দেখিয়ে বিক্রি করা হয়েছে। এইসব সরকারি জমি বাঁচাতে প্রশাসনের দ্বারস্থ হন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য আশরাফ আনসারি। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলা, তারপরেই তৎপরতা। এ নিয়ে তদন্তে নামে নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। তারা শিলিগুড়ি মহকুমা শাসককে রিপোর্ট পাঠায়। তারপরে সরকারি জমি ফেরানোর কাজ শুরু করে নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। সেফদুল্লাহ মৌজার মোট 5 একর জমিতে বসানো হয়েছে সরকারি বোর্ড। আমরা তদন্ত শুরু করি এবং তদন্তে দেখা যায় কিছু সরকারি জমি বেয়াত হয়ে রয়েছে এবং আমরা ওটার প্রসিডিংস ড্র করি। আমাদের অ্যাজ পার এলআর অ্যাক্ট আমরা অ্যানালমেন্ট প্রপোজাল করে আমরা এসডিও সাহেবের কাছে পাঠাই। সেই জমিটি পুনরুদ্ধার করেছি, আমাদের রেকর্ড কালেকশন হয়ে গেছে এবং সেখানে আমরা সরকারি বোর্ড লাগিয়ে দিয়েছি। 116 একরের বেশি জমি আমরা চিহ্নিত করেছি এবং সেখানে বোর্ড লাগানোর কাজ কমপ্লিট করেছি। অবৈধভাবে জমিন মাফিয়ারা যে পাট্টাটা খতিয়ানটা বানিয়েছিলেন সেই খতিয়ান খারিজ হয়ে 5 একর 10 ডিসমিল জমি ভূমি দপ্তর এখানে রাজ্য সরকারের বোর্ড লাগাচ্ছে। এটা আমরা খুশি। সমস্ত জমিন যে 60 বিঘা যে মাফিয়ারা জালি খতিয়ান বানিয়ে যে বিক্রি করছেন সেই জমিনের উপরে স্টেপ করা হোক। নকশালবাড়ির হাতি ঘেঁষায় বড় ছাড়ু জোত। এখান দিয়ে গিয়েছে এশিয়ান হাইওয়ে। রাস্তার পাশে সরকারি জমি, সেই জমি দখল করে কোথাও তৈরি হয়েছে দোকান, কোথাও ঘর। বৃহস্পতিবার এইসব বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হয়, বসানো হয় সরকারি বোর্ড। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নকশালবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। প্রথমেই অবশ্যই নজর রাখতে হবে নাগের বাজারের দিকে। কাকভোরে ফের অগ্নিকাণ্ডের ছবি শহর কলকাতার উত্তর ভাগে। এবার দমদমের নাগের বাজারে বিপর্যয়। যশোর রোড লাগোয়া মল রোডে আইসক্রিম ফ্যাক্টরিতে আগুন। বিপদ ছড়িয়েছে পাশের গেঞ্জি কারখানা গোডাউনে। একদিকে ভোরবেলা থেকে বৃষ্টি স্নাত শহর, তার মধ্যেই অগ্নিকাণ্ডের ছবি দমদমের নাগের বাজারে। ইতিমধ্যেই 20টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন তারা। বর্তমান পরিস্থিতি কি জানবো, আমাদের প্রতিনিধি রৌনক রয়েছেন আমাদের সঙ্গে। রৌনকের কাছ থেকে জানতে চাইবো, রৌনক, বর্তমানে কি ছবি দেখতে পাচ্ছ সেখানে? দমকল আধিকারিকরা কি জানাচ্ছেন? ফায়ার অ্যারেস্ট করা কি সম্ভব হয়েছে? দেখো, 6 ঘন্টা হতে যায় এই আগুন লেগেছে, কিন্তু এখনো পর্যন্ত ফায়ার অ্যারেস্ট করা কোনো মতে সম্ভব হয়নি। তোমাকে দেখানোর চেষ্টা করবো যে একেবারে দেওয়াল ভেঙে এখান থেকে কিন্তু আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে, কারণ আগুনের যে উৎসস্থল সেখানে কিন্তু এখনো পর্যন্ত দমকল কর্মীরা পৌঁছাতে পারেনি। 6 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল, এখনো 20টি ইঞ্জিন এখানে কাজ করছে, তবুও যে আগুনের লেলিহান শিখা তা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ একেবারে বিধ্বংসী আগুন, এবং এই আগুন নেভাতে কিন্তু অত্যন্ত বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। কারণ হলো যে গেঞ্জি কারখানা, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত রয়েছে। এর জেরে কিন্তু ক্রমশ আগুন ছড়িয়ে পড়ছে। চারদিক থেকে ফায়ার অ্যারেস্ট করার চেষ্টা করছেন দমকল কর্মীরা, কিন্তু এখনো পর্যন্ত সেই ফায়ার অ্যারেস্ট করা সম্ভব হয়নি। এবং আগুনের যে লেলিহান শিখা তা কিন্তু স্পষ্টত দেখা যাচ্ছে। চারিদিক থেকে কিন্তু দেওয়াল ভেঙে দমকল কর্মীরা ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন, এবং যে শেড, সেই টেম্পোরারি শেডও কিন্তু কাটা হয়েছে। তারপরেও কিন্তু যে উৎসস্থল সেখানে পৌঁছাতে পারেননি তারা।
অর্থাৎ 6 ঘন্টা হতে যায় এখনো পর্যন্ত এই আগুনের যে তীব্র দাবদাহ তাতে কিন্তু গোটা কারখানা গ্রাসে চলে গেছে। এবং একটা বিষয়, আজকে সকাল থেকে আমরা দেখছি শহর কলকাতা সহ শহরতলির বিভিন্ন অংশে বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির মধ্যে আগুন এতটা ছড়িয়ে পড়লো কি করে? কেননা যেখানে আগুন লেগেছে দমকল কর্মীরা বলছেন তার চারপাশে বেশ কয়েকটা গোডাউন বা প্রিন্টিং প্রেস সেগুলোতেও আগুন ছড়িয়ে পড়েছে। তো এত এই বৃষ্টির মধ্যেও আগুন ছড়িয়ে পড়ছে কিভাবে, মানে কি মজুদ ছিল সেখানে? দেখো একেবারে সান্ডিক এই যে কারখানা, এখানে কিন্তু প্রচুর পরিমাণে গেঞ্জি রয়েছে যা কিন্তু দাহ্য পদার্থ। শুধু তাই নয়, এখানকার যারা প্রত্যক্ষদর্শী তারা দাবি করছে যে কারখানার ভেতরে প্রিন্টিং হতো, সেই প্রিন্টিং এর ক্ষেত্রে কিন্তু গ্যাস সিলিন্ডার ব্যবহার হতো এবং একের পর এক কিন্তু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কথা বলছেন প্রত্যক্ষদর্শীরা। এবং তারা বলছেন যখন এই আগুন লাগে 3টে থেকে 3:15 নাগাদ, তারপরে কিন্তু বেশ কিছু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করে। তার জেরে যে আশেপাশের যে জায়গাগুলি রয়েছে যেখানে প্রিন্টিং প্রেসের কাজ হতো এবং গেঞ্জি কারখানা এবং যে আইসক্রিমের গোডাউন, সর্বত্র আগুন ছড়িয়ে পড়ে এবং যে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ থাকার জেরেই কিন্তু এই আগুন নেভাতে অত্যন্ত বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। এবং ফায়ার অ্যারেস্ট করা কিন্তু এখনো পর্যন্ত সম্ভব হয়নি। চারদিক থেকে দমকল কর্মীরা হোস পাইপের মাধ্যমে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন, কিন্তু যে উৎসস্থল যেখানে আগুনের লেলিয়ান শিখা এখনো দেখা যাচ্ছে সেখানে কিন্তু এখনো আগুন নিয়ন্ত্রণে আনা কোনোভাবেই সম্ভব হয়নি। প্রায় 6 ঘন্টা হতে যায় এই যে বিধ্বংসী আগুন, তার জেরে গোটা কারখানা কিন্তু ইতিমধ্যে গ্রাসে চলে গেছে এবং যত সময় বাড়ছে এই আগুন কিন্তু ধীরে ধীরে আরো ছড়িয়ে পড়ছে। একদিকে বৃষ্টি হলেও যেটা দমকল কর্মীরা অনুমান করছে যে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ, এবং প্রত্যক্ষদর্শীরা যেটা বলছেন যে প্রিন্টিং এর কাজে যেহেতু গ্যাস সিলিন্ডার ব্যবহার হতো সেক্ষেত্রে গ্যাস সিলিন্ডার থাকার জেরেই কিন্তু এই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে, যা কিন্তু এখন হাতের নাগালের বাইরে চলে গেছে প্রায়। এবং 6 ঘন্টা অতিক্রান্ত হলেও 20টি ইঞ্জিন এখনো পর্যন্ত যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে এবং যথাযথ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা। বেশ রৌনক, তুমি আমাদের সঙ্গে থাকো, নজর রাখো পরিস্থিতির উপর। আমি একটু চেষ্টা করব শোনানোর দমকল মন্ত্রী সুজিত বসু, তিনি কিছুক্ষণ আগেই নিউজ 18 বাংলার সঙ্গে কথা বলেছেন টেলিফোন লাইনে, তার কি বক্তব্য ছিল শোনাবো। 4টার সময় আমরা খবরটা পাই কন্ট্রোলে, তারপরে আমাদের গাড়ি একের পর এক যায়, 20টা গাড়ি ওখানে আমাদের ইনভলভ হয়। ওখানে একটা গোডাউন ছিল, সেই গোডাউনে আগুনটা লাগে। আগুন কি থেকে লেগেছে আমরা জানি না, আসলে এনকোয়ারি হবে। রৌনক, তোমার কাছ থেকে আরো একটা বিষয় আমি একটু স্পষ্ট করে জেনে নিতে চাইবো, যে এলাকায় আগুন লেগেছে সেই জায়গায় 20টি ইঞ্জিন পৌঁছতে পেরেছে, 20টি ইঞ্জিন কাজ করছে, তার মানে জায়গাটা দমকল কর্মীরা পৌঁছতে পারছেন সেখানে। 20টি ইঞ্জিনের এতক্ষণের চেষ্টা, 6 ঘন্টা প্রায় হয়ে গেছে, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি, তুমি তেমনটাই বলছো। এর মধ্যে এখন কতগুলো ক্যাম্পাসে আগুন রয়েছে? মানে আমরা প্রথমে দেখছিলাম যে একটা গেঞ্জি কারখানার কথা শোনা যাচ্ছিল, পাশাপাশি প্রিন্টিং প্রেসের কথা শোনা যাচ্ছিল, মোট কটা জায়গায় এখন আগুন রয়েছে? দেখো এখানে যে পুরো গোটা অঞ্চলটি একটা ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড, এরকমই জানাচ্ছে দমদম পৌরসভার চেয়ারম্যান। এবং এই ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ডে যে কটি কারখানা রয়েছে প্রাথমিক অনুমান জানা যাচ্ছে যে আইসক্রিম কারখানাতেই যে গোডাউন রয়েছে সেখানে আগুন লাগে প্রথমে, তারপরে যে আশেপাশে গেঞ্জি কারখানা সেখানে কিন্তু আগুন ছড়িয়ে পড়ে। গোটা এলাকাটা অর্থাৎ পুরো এলাকাটা যেখানে এই কারখানা রয়েছে গোটা এলাকায় কিন্তু ইতিমধ্যে আগুনের গ্রাসে চলে গেছে, পুরো ভস্মীভূত হয়ে গেছে গোটা এলাকা। এবং এই যে ভেতরে যে ফায়ার সিস্টেম, একটা অভিযোগ আসছে এবং যারা ভেতরের কর্মী, এই কারখানার কর্মী, তারা কিন্তু জানাচ্ছে যে ভেতরের ফায়ার সিস্টেম কোনো মতে কাজ করেনি যখন এই আগুন লাগে। এবং আগুনের তীব্রতা এতটাই ছিল যে আইসক্রিমের গোডাউন সেখানে আগুন লাগার 30 মিনিটের মধ্যে তা কিন্তু এই গেঞ্জি কারখানায় দ্রুত ছড়িয়ে পড়ে। এবং যেহেতু গেঞ্জি কারখানার ভেতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ, তার জেরেই কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এবং তারা যেটা জানাচ্ছেন যে ভেতরে গ্যাস সিলিন্ডার ছিল, সেখানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে, এর জেরেই কিন্তু আগুন দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে। এবং যেহেতু ভেতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ রয়েছে, দমকল কর্মীদের কিন্তু এখনো বেগ পেতে হচ্ছে আগুন নেভাতে। এবং ভেতরে যে উৎসস্থল সেখানে কিন্তু এখনো দমকল কর্মীরা সে অর্থে পৌঁছাতে পারছেন না। এমনকি যে দেওয়াল, কারখানার যে দেওয়াল, আগুনের তীব্রতা এতটাই ছিল কারখানার দেওয়াল কিন্তু নিজে থেকেই একেবারে ধসে পড়েছে। যদিও বা দমকল কর্মীরা নিজেরাও এই দেওয়াল ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে, কিন্তু এখনো পর্যন্ত প্রায় 6 ঘন্টা হতে যায়, আগুন কোনোভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এবং গোটা কারখানার যে এলাকাটা, আইসক্রিম গোডাউন থেকে শুরু করে গেঞ্জি কারখানা, পুরোটাই কিন্তু এই আগুনের গ্রাসে চলে গেছে। যদিও বা দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় এই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, এখনো পর্যন্ত কিন্তু আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে আসেনি। বেশ, ধন্যবাদ রৌনক। শুধুমাত্র দমদমের নাগের বাজার নয়, সাত সকালে অগ্নিকাণ্ড দেখা গেল ডেবরাতেও।
বালিচক লক গেটের কাছে ভস্মীভূত পরপর 3টি দোকান। শর্ট সার্কিট থেকেই বিপর্যয় বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঘণ্টাখানেক পর ঘটনাস্থলে পৌঁছয় দমকল। অভিযোগ বাসিন্দাদের তেমনটাই যে দেরি করে পৌঁছেছে সেখানে দমকল।